স্বাগত জানাচ্ছি নিউজ স্টেশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনায়। আজ আমরা কথা বলবো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে। আমাদের সঙ্গে আজকে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, আমাদের সময়ের কূটনৈতিক প্রতিবেদক, যিনি কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠনের ডিক্যাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এর আগে, জনাব আরিফুজ্জামান মামুন। জনাব মামুন, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত এবং নিউজ স্টেশনের সমস্ত দর্শকদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি জানেন যে মধ্যপ্রাচ্যে যে সংকটটা চলছে, একটা ফুল যুদ্ধই চলছে। সেই যুদ্ধের পরিস্থিতি নিয়ে সবার উৎকণ্ঠা রয়েছে। কি সিনারিও সামনে আমরা দেখতে পারি যুদ্ধকে ঘিরে? যুদ্ধর কী সিনারিও দেখবো আমরা? তো আসলে যুদ্ধের ভিতরে কেবল শুরু হয়েছে এবং ট্রাম্প, আপনি জানেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এটা 4 থেকে 5 সপ্তাহ পর্যন্ত চলবে, এরপরে উনি এটার সমাপ্ত চান। কিন্তু অবস্থার দৃষ্টিতে আমাদের যেভাবে ইরানের পক্ষ থেকে প্রতিরোধ আসছে বা আমরা খবর পাচ্ছি, তাতে কিন্তু এটা খুব সহজে শেষ হবে বলে আমি মনে করছি না। কারণ হচ্ছে এর সাথে আরও অনেক দেশ আস্তে আস্তে হয়তো যুক্ত হয়ে যাবে, পক্ষে বিপক্ষে অনেক দেশ যুক্ত হয়ে যাবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় এই যুদ্ধটা দীর্ঘমেয়াদী গড়াবে এবং এটার ফলাফল নির্ধারণ হতে অনেকটা সময় লেগে যেতে, বছরও লেগে যেতে পারে, বা জয় পরাজয় নির্ধারণ হইতেও বছরের বা 2 বছর পর্যন্ত লেগে যেতে পারে বলে সবাই মনে করছেন আর কি। বাংলাদেশের জনগণের বলতে গেলে প্রবাসী যেসব শ্রমিকরা রয়েছেন, এর বড় একটা অংশ এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকেন, বিশেষ করে সৌদি আরব, কাতার, দুবাই, শারজা সহ বিভিন্ন দেশগুলোতে তারা কাজ করেন। আমাদের রেমিটেন্সের বড় একটা উৎস এই মধ্যপ্রাচ্য। তো সেই ক্ষেত্রে তাদের উপরে, তাদের জনজীবনে কেমন প্রভাব পড়বে বলে আপনার মনে হয়? না, শুধু তাদের জনজীবনে না, দেখেন ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের উপরে এই প্রভাব পড়া শুরু হয়েছে। কিভাবে শুরু হয়েছে আপনি আজকের আমরা যখন কথা বলছি তখন কিন্তু বিপিসি আমাদের যে জানানি যে এটা আছে, তারা কিন্তু একটা নীতিমালা করেছে এবং আমরা কতটুকু জ্বালানি নিতে পারবো গাড়িতে, মোটর সাইকেলে 2 লিটার, প্রাইভেট কারে 8 লিটার, এরকমভাবে একটা সীমা বেঁধে দিয়েছে যে এর বেশি নিতে পারবে না। তার মানে কি মনে করছেন যে এই একটা সুদূর প্রসারী প্রভাব পড়তে যাচ্ছে। এবং দেখেন হরমুজ প্রণালী যেটা ইরানের নিয়ন্ত্রণে, সেই হরমুজ প্রণালী কিন্তু বন্ধ করা হয়েছে, যার কারণে আমাদেরকে জ্বালানি আনার যে রুটটা পরিবর্তন করে অনেক ঘুরে আসতে হচ্ছে, অনেক সময় বাধাগ্রস্ত হচ্ছে। তো যার কারণে এই জ্বালানি তেলের দামও বেড়ে যাবে এবং হচ্ছে এই যে জ্বালানি তেলের প্রাপ্তিটাও কিন্তু সীমাবদ্ধ হয়ে আসবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এক ধরনের প্রভাব আমরা ইতিমধ্যেই পড়া আশঙ্কা করছি যে আমরা পড়তে যাচ্ছি এটার মধ্যে। আরেকটা দেখেন, এই যুদ্ধকে কেন্দ্র করে এই গত 5-6 দিনে প্রচুর ফ্লাইট বন্ধ হয়েছে মধ্যপ্রাচ্যের সাথে আমাদের। এবং সেই জায়গায় আমাদের এর বেশিরভাগ মধ্যপ্রাচ্যে কিন্তু দেখেন, মধ্যপ্রাচ্য কিন্তু একটা শ্রমিক রিলেটেড, আমাদের কান্ট্রিগুলোতে আমাদের শ্রমিক যায় বেশি। তো সেই জায়গাতে এই 5 দিনে প্রায় 1 লক্ষের উপরে প্রায় যদি আমরা শ্রমিক আমরা কিন্তু যেতে পারিনি, এবং তারা আগামীতে যেতে পারবে কি না। তো স্বাভাবিকভাবে একটা বিশাল একটা শ্রমিক আমরা দেশে থেকে যাচ্ছে, এটাও আমাদের জন্য একটা কারণ আপনি দেখেন আমাদের সারা বিশ্বে যে 1.5 কোটি প্রবাসী বাংলাদেশে আছে, এদের মধ্যে রেমিটেন্স পাঠায় এরা কিন্তু এই শ্রমিক শ্রেণীর মানুষগুলোই রেমিটেন্স পাঠায় এবং এই রেমিটেন্সের উপর ভর করে আমাদের অর্থনীতি কিন্তু অনেকটা সচল হয়ে আছে। তো সেই রেমিটেন্সেও কিন্তু এক ধরনের প্রভাব পড়বে, কারণ 1 লাখ মানুষ যদি যেতে পারতেন, তারা রেমিটেন্স পাঠাতেন। তো এরকম একটা শুধু প্রসারী প্রভাবও পড়বে। আবার একটা বিষয় দেখেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো অধিকাংশ দেশ রাজতন্ত্র হওয়াতে তাদের আভ্যন্তরীণ নিয়ম নীতিগুলো একটু জটিল। তো আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্যের দেশগুলো যারা আছে, যেমন দুবাই, সৌদি, বাইরে থেকে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে, ফেসবুক বলেন, টুইটার বলেন, ইনস্টাগ্রামে বিভিন্ন ভিডিও শেয়ার করছেন, লাইভ করছেন। ওই সব দেশগুলো কিন্তু ইতিমধ্যেই আমাদেরকে সতর্ক করেছেন যে এটা তাদের নিয়ম নীতির বাইরে। তো এই জায়গায় দাঁড়িয়ে তারাও এক ধরনের শাস্তির মুখে পড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি যদি এটা বন্ধ না করে। তো সেই জায়গাটাও কিন্তু এক ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এবং আপনি জানেন ইতিমধ্যে আমাদের 2 জন বাংলাদেশি নিহত হয়েছেন এই হামলার মধ্যে, এবং হামলাটা একদম ভারত মহাসাগর পর্যন্ত চলে এসে, আপনি জানেন শ্রীলঙ্কাতে আজকেও ইরানি জাহাজে সাবমেরিন হামলা হয়েছে। তো এই যে টোটাল মিলায়ে আমরা আসলে এক ধরনের সমস্যায়
পড়তে যাচ্ছি। এটা যদি দীর্ঘমেয়াদী হয় যুদ্ধটা, তাহলে আমরা আসলেই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হব। আপনি যেরকম বলছিলেন যে একটা শ্রম বাজারে বড় ধরনের একটা প্রভাব পড়তে যাচ্ছে, ঠিক একইভাবে যখন এই যুদ্ধটা দীর্ঘায়িত হবে, বলতে গেলে এই মধ্যপ্রাচ্যের যে বাজারগুলো, বলতে গেলে একটা উন্নত অর্থনীতির দেশগুলো, সেই দেশগুলোতে সমস্যা পড়লে এটার একটা প্রভাব পড়বে বিশ্ব বাজারে। এবং অনেকেই বলছেন যে মধ্যপ্রাচ্যে আমাদের যেই রপ্তানির পণ্যগুলি আছে সেগুলির বাজারও দারুণভাবে ব্যাহত হবে, এরকম আশঙ্কা করছেন। সার্বিকভাবে মানে এই আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ বড় একটা সেটব্যাকের দিকে যাচ্ছে। আপনার কাছে কি অবশ্যই, মানে আপনি যখন একটা সমস্যা হয়, আপনি সব দিকের সমস্যাটা হয়। আপনি দেখেন, এই যে আপনি বললেন মধ্যপ্রাচ্যে যে আমরা যে পণ্যগুলো রপ্তানি করি, সেইগুলো জাহাজ বা সেইগুলো কার্গোগুলো যদি, বা আমাদের কার্গো উড়োজাহাজে যদি আমরা না যেতে পারে, তো স্বাভাবিকভাবেই সেগুলো তো আমাদের ব্যবসা বাণিজ্য হয়ে পারে। ইরানের সাথে কিন্তু আমাদের সরাসরি ওইভাবে আমাদের বিজনেস নাই, হ্যাঁ, কিন্তু মাত্র 114 কোটি টাকা। অন্যান্য দেশগুলোর সাথে তো আমরা কিন্তু ভায়া হয়ে বিজনেস করি, কারণ আপনি জানেন ইরানের উপরে মার্কিন নিষেধাজ্ঞার কারণে তাদের ব্যাংকিং চ্যানেলটা, আমাদের মানে ব্যাংকিং এটা করাটা খুব কষ্টকর, পেমেন্ট করাটা এরকম। এই জন্য আমরা প্রথমে আমাদের পণ্যগুলো দুবাই পাঠাই, দুবাই থেকে অন্য কোম্পানি এতে পাঠাই। সো এই বাজারগুলো প্লাস হচ্ছে আমরা দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন, ব্রুনাই, এইসব যে দেশগুলো আছে, সংযুক্ত আরব আমিরাত, এইগুলোতে আমরা যে পণ্যগুলো রপ্তানি করি সেগুলোও তো বাধাগ্রস্ত হচ্ছে। কারণ আপনার জাহাজ যদি বন্ধ হয়, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তো আমাদের ব্যবসা বাণিজ্য অর্থনীতিতে এটা একটা ব্যাপক ক্ষতি হবে। এটা তো হচ্ছে যোগান বা সরবরাহর চেইনে বড় একটা সমস্যা হবে, সেটা যেরকম সত্যি। একই সঙ্গে ওইসব বাজারে চাহিদাও তো আসলে কমবে, যদি ব্যবসাও, তাদেরও ব্যবসা তো মন্দার দিকে যাবে। মানে পুরো পৃথিবীটাই এক ধরনের অস্থিরতার মধ্যে পড়ে যাবে। অর্থনৈতিকভাবে বলেন, সামাজিকভাবে বলেন, বা রাজনৈতিকভাবে বলেন, বা কূটনৈতিকভাবে বলেন, পুরো বিশ্বটাই এখন দেখেন। আপনি বলে এই যে ট্রাম্প আসার পরে, এইবার যখন ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসলো, তখন প্রথম কিন্তু উনি একটা যুদ্ধ শুরু করেছিলেন, শুল্ক যুদ্ধ। মানে পুরো একটা শুল্ক, মানে সারা দেশের জন্য একটা শুল্ক ঘোষণা করে পুরো পৃথিবীটা একটা তছনছ হয়ে গেছিলো। আপনি জানেন যে বিভিন্ন বাংলাদেশের উপরও বিভিন্ন রকম তছনছ, মানে শুল্ক 100%, 100%, 200%, ভারতের উপরে 200, 250, 300%, এই চায়নার উপরে 500%, এরকম মানে সারা পৃথিবীর উপরে উনি একটা মানে বাণিজ্য যুদ্ধ ঘোষণা করার মতো আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আবার এই যে বিভিন্ন যুদ্ধে উনি জড়িয়ে যাচ্ছেন, এতে কিন্তু উনি নিজ দেশেও অনেক জনপ্রিয়তা হারাচ্ছেন। কারণ আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে এখন অর্থনীতির একটা মন্দা শুরু হয়েছে এবং জিনিসপত্রের দাম হু করে বাড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে যুদ্ধগুলোতে ইতিমধ্যেই জানেন আপনি, এই কদিনের যুদ্ধেই যুক্তরাষ্ট্রের বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হয়ে গেছে অলরেডি। এবং এই যুদ্ধ কতদিন চলবে, আসলেই কতদিনের মধ্যে একটা ফলাফল পাওয়া যাবে, সেটা কিন্তু মার্কিনিরাও সন্দিহান, সারা বিশ্বও সন্দিহান। সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা বিরাট বলা হচ্ছে যে এই যুদ্ধের ফলে সবচেয়ে বড় যে অভিঘাতটা আসবে বা সমস্যাটা তৈরি হবে, সেটা হচ্ছে জ্বালানি তেলের দাম বাড়বে, মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে। সরকার ইতিমধ্যেই জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন বিদ্যুৎ সাশ্রয় করেন, জ্বালানি তেলের ক্ষেত্রেও তারা যেন সাশ্রয়ী করেন। আপনার কাছে কি মনে হয় যে সরকার যে আহ্বানগুলি জানাচ্ছে, বা নাগরিক হিসেবে আমাদের কি কর্তব্য? নাগরিক হিসেবে আসলে আমাদের বাংলাদেশের মতো দেশগুলো তো খুব বড় কিছু করার নেই। কারণ হচ্ছে আপনার যদি সাপ্লাই চেনটাই নষ্ট হয়, সেই জায়গায় তো আপনি জ্বালানি তেল পাবেন না। আমাদের কিন্তু খুব বেশি দিনের মজুত থাকে না, আমাদের সর্বোচ্চ 1 মাস, 40 দিন বা 20 দিনের মতো, যেমন আমাদের পেট্রোলের 20 দিনের মতো মজুদ আছে। তো এই 20 দিন পরে গেলে আমরা যদি যোগানটা না থাকে চাহিদা মতো, তাহলে তো স্বাভাবিকভাবে একটা সমস্যার সৃষ্টি হবে এবং সেদিকে যাচ্ছে। যার কারণে কিন্তু এখন থেকেই সরকার সতর্ক হচ্ছে। সরকার বিকল্প, সরকারের বা কী করার আছে এখানে দেখেন, সরকারও তো একটু অসহায়ের মতো। কারণ হচ্ছে যদি আপনি তেল না আনতে পারেন, হ্যাঁ, তাহলে তো, কারণ হরমুজ প্রণালী বন্ধ, আপনাকে ওই ঘুরে আসতে হবে। সেক্ষেত্রে আপনার প্রতি ব্যয় বাড়বে, জ্বালানি নিয়ে আসার যে ব্যয় বাড়বে। এবং বাংলাদেশ সরকার অন্য বিকল্প অনেক জায়গা থেকে তেল কিভাবে আনা যায়, বা গ্যাস আপনি জানেন এলপিজি বা এলএনজি কীভাবে আনা যায়, সেই চেষ্টাও অব্যাহত রেখেছে। বিকল্প বাজার করার জন্য যে ওই ক্ষতিটা কীভাবে পোষায় নেওয়া যায় সেই চেষ্টা করছে। কিন্তু শেষ পর্যন্ত যদি এটা দীর্ঘমেয়াদী হয়, তাহলে একটা বড় ধরনের প্রভাব বাংলাদেশের জ্বালানি খাতে পড়তে যাচ্ছে। আমাদের নিজ দেশের নাগরিকদের প্রতি সরকার যে একটা আহ্বান জানিয়েছে তাদের সাশ্রয়ী হওয়ার জন্য, ঠিক তেমনি মধ্যপ্রাচ্যে আমাদের যে বড় একটা ডায়াসপোরা বা আমাদের যে বড় একটা শ্রম
শক্তি বা জনবল যারা, তাদের প্রতিও বাংলাদেশ সরকার আহ্বান জানিয়েছে তারা যেন সতর্ক থাকে, তাদের যেন প্রয়োজনীয় জিনিস ডকুমেন্টগুলি যেন নিজের কাছে থাকে, একই সঙ্গে নিরাপদ আশ্রয়ে যেন তারা থাকে। তো আপনার কাছে কি মনে হয় যে আসলে তাদের ভূমিকাটা কি হওয়া উচিত, বা বাংলাদেশ সরকার তাদের জন্য আর কি করতে পারে? দেখেন, আমাদের যারা আছেন প্রবাসী ভাই বোনেরা মধ্যপ্রাচ্যে, তাদের অবশ্যই সেই শশা দেশের নিয়মকানুনগুলো মেলে চলা উচিত। কারণ আপনি দুবাইতে রাজনৈতিক কোনো করতে পারবেন। আমি দুবাইয়ে গেছি, কাতারে গিয়েছি, কুয়েতে গিয়েছি, বাহরাইনে গিয়েছি, আমি দেখেছি ওখানে আপনি রাজনীতি কিন্তু প্রকাশ্যে মিছিল করা যায় না। আপনি জানেন কিছুদিন আগে এই যে 5ই আগস্টের জুলাই বিপ্লবের সময় তার সমর্থনে ওখানে একটা হয়েছিল দুবাইতে, বাংলাদেশেরা মিছিল বের করেছিল, যার কারণে অনেককেই দীর্ঘমেয়াদী শাস্তির মুখোমুখি হতেছিল। পরে অবশ্য অন্তর্বর্তী সরকারের এবং ডক্টর ইউনূসের চেষ্টায় সেটা আমরা করতে পেরেছি। কিন্তু আমার সরকারের বারবার আহ্বান হচ্ছে যে, কারণ এই যখন একটা দেশের উপর হামলা হবে, কারণ জানেন এই সব দেশগুলোর উপরে আপনি যেগুলো বললাম, মিডল ইস্টের ইরানের আশপাশে যে দেশগুলো আছে, কাতার, কুয়েত, বাহরাইন, ব্রুনাই বা দুবাই, এখানে কিন্তু মার্কিন ঘাঁটি আছে। তো ইরান এইগুলোকে লক্ষ্যবস্তু করছে এবং সেখানে হামলা করছে। তো যখন একটি দেশের উপর হামলা হবে, ওই দেশটাও হয়তো যুদ্ধে জড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের যারা আছেন ওখানে তারাও বিপদে পড়তে পারেন। আপনি জানেন অলরেডি 2জন মারা গেছেন। তো সেই ক্ষেত্রে সরকার থেকে বলা হয়েছে যে আপনারা যেখানে আছেন সাবধানে থাকবেন এবং নিরাপদে থাকার চেষ্টা করবেন এবং ওই দেশের নিয়মকানুন মেনে চলবেন, এবং সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে যেখানে ওই দেশের আইন যেটা পারমিট করে না সেই কাজগুলো করবেন না, এবং লিগাল ডকুমেন্টগুলো কাছে রাখতে বলেছেন। এই কারণে কারণ যে কোনো সময় যদি কোনো হয় তখন যাতে করতে পারে, তাদের আইডেন্টি করা খুব সহজ হতে পারে, এবং কোনো একটা আইনি যদি প্রতিকার চাইতে পারে তাহলে আপনার তো ডকুমেন্টস লাগবে। সেই জায়গা থেকে সরকারের আহ্বান আছে। এখন আপাতত সরকারের এইটুকু করার আছে এবং সরকার সেগুলো করছে। বিভিন্ন হটলাইন খুলেছেন বিভিন্ন দেশে, 6টা বা 7টা দেশে, আমার জানা মতে 7টা দেশে হটলাইন খোলা হয়েছে, যারা যদি কোনো প্রবাসী সমস্যায় পড়েন যাদের সরাসরি যোগাযোগ করেন। আবার সরকার থেকে এরকম প্রস্তুতিও আছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন যে যদি পরিস্থিতি খুব খারাপ হয় তাহলে আমাদের দেশে নাগরিকদের বিশেষ ব্যবস্থায় দেশে আনা যায় কিনা এরকম প্রস্তুতিও নিয়ে রাখতে বলেছেন উনি, এবং হয়তো সেটা হবে। কিন্তু এখনও ওই নিয়ে আসার মতো পরিস্থিতি এই মধ্যপ্রাচ্য এই দেশগুলোতে এখনও তৈরি হয়নি। হইলে হয়তো সরকার সে অনুযায়ী পদক্ষেপ নেবে যে কী ব্যবস্থা নেওয়া যায়। আপনি জানেন যে বাংলাদেশের আন্তর্জাতিক যে সংকট সমাধানে ক্ষেত্রে একটা মিডিয়েটরের বাংলাদেশে একটা ভূমিকা আছে। ইরাক ইরান যুদ্ধে বাংলাদেশ একটা বড় ভূমিকা পালন করেছিল। তো এই সংকট নিরসনে বাংলাদেশ সরকার ইতিমধ্যে উপসাগরীয় যে দেশগুলোতে হামলা হয়েছে তার নিন্দা জানিয়েছে। আবার একই সঙ্গে ইরানের যে নেতাকে মেরে ফেলা হলো সেটারও আসলে বাংলাদেশ নিন্দা জানিয়েছে। তো আপনার কাছে কী মনে হয় যে বাংলাদেশের সরকার যে অবস্থানটা নিয়েছে সেটা কতটা জনপ্রত্যাশাকে পূরণ করতে পারছে? এখানে দুরকম বক্তব্য আছে। কিছু লোকের বক্তব্য হচ্ছে এটা মানে আরেকটু বাংলাদেশ আরেকটু শক্তভাবে, বা এই হত্যাকাণ্ডকে যে হামলা করেছে, যেখানে শুধুমাত্র কিন্তু ইরানের নাগরিক মারা যায়নি, এখানে প্রায় 200-র মতো শিশুও মারা গেছেন। তো এটার বিচার কিন্তু শিশু হত্যার বিচার কিন্তু চাওয়া শুরু হয়েছে, এবং জাতিসংঘ থেকেও আহ্বান জানানো হয়েছে যে হামলা বন্ধের জন্য। তো বাংলাদেশের দেখেন, আমাদের মতো যারা আমরা মুসলিম দেশ, তো স্বাভাবিকভাবে মুসলিম ভ্রাতৃত্বের একটা থাকে, সেই জায়গা থেকে হয়তো মনে করেছিলেন যে বাংলাদেশ আরও একটু কড়া স্টেটমেন্ট দিবে। কিন্তু আমার যেটা মনে হয়, দেখেন ডিপ্লোমেসিতে অনেক কিছু মানে আপনি চাইলেও করতে পারবেন না, কারণ আমাদের মতো তৃতীয় বিশ্বের যে উন্নয়নশীল দেশগুলো, তাদের অনেক কিছু চাইলেও আমরা করতে পারি না, বা করার মতো শক্তি বা সামর্থ্য আমাদের থাকে না। স্বাভাবিকভাবে যখন বাণিজ্য মানে শুল্ক যখন হচ্ছিল, আমরা যখন যুক্তরাষ্ট্রের সাথে আলাপ আলোচনা করছিলাম, তো আমাদের সাথে যুক্তরাষ্ট্রের মতো একটা দেশের সাথে যখন আমরা নেগোসিয়েশনে যাচ্ছি, আমাদের নেগোসিয়েশন টুলস কিন্তু বেশি নেই, মানে উপাদান আমরা কী নিয়ে করব। তারা যেভাবে বলেছেন আমরা সেভাবেই মানতে বাধ্য হয়েছি এবং সেভাবে চুক্তি করেছি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাদেশ দুই পক্ষকেই সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন, এবং যুদ্ধ যে কোনো শান্তি বা ভালো কিছু বয়ে আনতে পারে না সেটা করেছেন। আমার মনে হয় বাংলাদেশ এখনও পর্যন্ত তার অবস্থানে এর চাইতে বেশি কিছু করার আসলে নাই। আমাদের কাছ থেকে আমরা আসলে প্রত্যাশাটুকুই করতে পারি যাতে যত দ্রুত সম্ভব যুদ্ধটা বন্ধ হোক, সবাই আলোচনার টেবিলে এসে একটা সমাধানের দিকে যাক, এই প্রত্যাশাটাই আসলে আমরা করতে পারি। এর বাইরে আসলে আমাদের আসলে আর বেশি কিছু করার নেই, কারণ যুদ্ধে জড়িয়ে গেছে আমেরিকা, ইসরায়েল, এবং আস্তে আস্তে দেখেন উত্তর কোরিয়া, চীন, রাশিয়া,
তারাও একটা পক্ষ নেওয়ার চেষ্টা করছেন, আবার বিপরীতভাবে অন্য দেশগুলো ফ্রান্স তারাও আবার আমেরিকার পক্ষ নেওয়ার চেষ্টা। তো এই দেশগুলোর যুদ্ধের পিছনে আমাদের তো আসলে ওইভাবে আমরা আহ্বান করতে পারি একবার, কারণ আপনি কখন নেগোসিয়েশনের করা বা মিডিয়া ম্যান হিসেবে কাজ করতে পারবেন যখন তারা চাইবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না ওই যে নেগোসিয়েশন বা মিডিয়া ম্যানের অবস্থানে বাংলাদেশ এখন আছে। তবে বাংলাদেশ এটার উদ্বেগ জানিয়েছে এই হত্যা এবং খমেনি হত্যার কিন্তু তারা বাংলাদেশ কিন্তু এটাকে কন্ডেম করেছে, নিন্দা জানিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি যে বাংলাদেশ সঠিক অবস্থানেই আছে, এর চাইতে বাংলাদেশের আসলে তেমন কিছু করার নেই। আর যে ক্ষতি, যে দীর্ঘমেয়াদী যুদ্ধ হতে পারে সেটার প্রস্তুতি নিয়েই আমার মনে হয় বাংলাদেশকে আগামী পরিকল্পনাগুলো সাজানো উচিত। আমরা আশা করব যে সবার শুভবুদ্ধির উদয় হবে এবং তারা সবাই একটি যৌক্তিক সমাধানের দিকে যাবে যুদ্ধ বন্ধ করে, এবং এই প্রত্যাশাই আজকের মতো শেষ করছি। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকে শেষ করছি। দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন।